প্রিয় দর্শক, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি এনটিভির স্বাস্থ্য বিষয়ক নিয়মিত আয়োজন স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠানে। আপনাদের সাথে আছে আমি ডাক্তার সাদিয়া ফাতেমা কবির। দর্শক, আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব তা হলো কানের শীতকালীন সাধারণ সমস্যাসমূহ ও তার প্রতিকার। এই বিষয়ে আলোচনা করার জন্য আমাদের স্টুডিওতে উপস্থিত আছেন এ বিষয়েরই একজন বিশেষজ্ঞ চিকিৎসক। চলুন পরিচিত হই আমাদের আজকের অতিথির সাথে। ডাক্তার এম.এন. ফারুক 1951 সালের মার্চে ঢাকা জেলায় জন্মগ্রহণ করেন। তিনি 1974 সালে ঢাকা মেডিকেল কলেজ থেকে এমবিবিএস ডিগ্রি অর্জন করেন। এরপর তিনি চিকিৎসা বিজ্ঞানে উচ্চতর এফআরসিএস ডিগ্রি লাভ করেন। বর্তমানে তিনি ঢাকা ন্যাশনাল মেডিকেল কলেজের ইএনটি সার্জারি বিভাগের বিভাগীয় প্রধান হিসেবে কর্মরত আছেন। স্যার, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে। থ্যাংক ইউ। স্যার, আমাদের আজকের আলোচনার বিষয় যেহেতু কানের সাধারণ সমস্যাসমূহ, তো এই শীতকালীন সময়টাতে কানের কি কি সাধারণ সমস্যাসমূহ হয়ে থাকে? অত্যন্ত সাধারণ সমস্যাগুলো হলো কানের বাইরের কান, মধ্য কান এবং অন্তকান। কানের যে তিনটি অংশ, বাইরের অংশ থেকে ওই নাকের মতোই কানের মধ্যেও অ্যালার্জি কন্ডিশন হয়। অ্যালার্জি ওটাইটিস এক্সটার্না, আচ্ছা, অর্থাৎ বাইরের কানের অ্যালার্জি হয়। অ্যালার্জি হলে পরে আপনার অসম্ভব চুলকানি হবে এবং স্কেলসগুলি বের হয়ে আসবে। মানে স্কেল মানে স্কিনগুলি বের হয়ে ওটা আঙ্গুলের সঙ্গে বের হয়ে চলে আসবে। আচ্ছা, এবং এটা পরবর্তী সময় এটা একজিমার মতো হতে পারে, স্কিন ডিজিজ হতে পারে, বিকজ বহি কানটা চামড়া দিয়ে ঢাকা থাকে, কভার করা থাকে, সেই জন্য। কিন্তু মোস্টলি যেটা হয় হতেছে মধ্যকান। আচ্ছা, মধ্যকানটা মধ্যে কোনো স্কিন থাকে না, অর্থাৎ চামড়া দিয়ে ঢাকা থাকে না, এটা থাকে হলো মিউকাসা দিয়ে, অর্থাৎ ঝিল্লি দিয়ে। আর মধ্যকানটা মানুষের নাকের পিছন দিকে একটা টিউব দিয়ে এটা লাগানো, স্টেশন টিউব। এই স্টেশন টিউবটা থ্রোটের সঙ্গে মধ্যকানের সঙ্গে কানেক্টেড, একটা সংযোগ আছে। হ্যাঁ, সংযোগ, একদম এক ডাইরেক্ট সংযোগ। এবং আনফরচুনেটলি ছোট বাচ্চাদের এটা ওয়াইড, মানে খুব বেশি চওড়া এবং ছোট। আচ্ছা। আর বড়দের অ্যাডাল্টদের এটা লম্বা এবং একটু চিকন, কম প্রশস্ত। হ্যাঁ, এটার ফাংশনটা হলো এই যে মধ্যকানে বাইরের বাতাসের প্রেসার এবং মধ্যকানের প্রেসারটা ইকুয়াল রাখতে হয়। আচ্ছা। কেন ইকুয়াল রাখতে হয়? আর নাহলে আপনি কান শুনতে পাবেন না। কানে কারেক্টলি শোনার জন্য আপনাকে মিডল ইয়ার এবং বাইরের অ্যাটমসফেরিক এয়ারের যে প্রেসারটা, সেটার মধ্যে সামঞ্জস্য থাকতে হবে। যেটা সাধারণত আপনি দেখবেন আপনি যখন এরোপ্লেনে করে উঠতে যান তখন আপনার কানটা বন্ধ হয়ে যাচ্ছে, তখন আপনাকে বলা হয় যে আপনি একটা চুইংগাম খান। তো তাতে চুইংগাম খেলে পরে স্টেশন টিউবটা খুলে যাবে, খুলে গেলে পরে ওখানকার প্রেসারটা সমান থাকবে, আপনি ঠিক মতো শুনতে পাবেন। শীতকালে কি হয়, বাচ্চাদের থ্রোট ইনফেকশনটা খুব বেশি হয়। গলায় টনসিল, এডিনয়েড, আরও অন্যান্য যে ফ্যারিংস, এই সমস্ত জায়গাতে ইনফেকশন হলে পরে ওই ইনফেকশনের যে সমস্ত জীবাণুগুলো আছে ওটা ওই টিউব দিয়ে স্ট্রেইট একদম মধ্যখানে চলে যায়। আচ্ছা। মধ্যখানে গিয়েই এটা ইনফেকশন স্টার্ট করে দেয়। স্টার্ট করলে পরেই সেখানের মধ্যে প্রথমে হয় কি ফ্লুইড জমে। আচ্ছা। ফ্লুইড জমে, তারপরে এটা ইনফেক্টেড হয়, পুজ হয়। আপনি যদি কোনো চিকিৎসা না করেন এই পুজটা যাবে কোথায়? আচ্ছা। সে তখন কানের পর্দাকে ছিদ্র করে এই বহির্কর্ণ দিয়ে বের হয়ে চলে আসে। আচ্ছা। যার জন্য ওর হিয়ারিং লস হয়, তা অর্থাৎ ডেফনেস, অর্থাৎ তার কানে বধিরতা বেড়ে যায়। এই জন্য আপনি দেখবেন যে মোস্ট অফ দি ছেলেরা বা মেয়েরা যাদের বয়স 7-এর কম, 6-7 এইরকম, ওরা কিন্তু প্রায় স্কুল থেকে তার টিচার এসে তার মাকে বলে আপনার ছেলেটা কিন্তু মনোযোগী নয়। আচ্ছা। ইনফ্যাক্ট সে কিন্তু মনোযোগী, কিন্তু সে শুনতে পাচ্ছে না। কারণ হলো তার ওই সর্দি কাশির জন্য তার কানের মধ্যে গ্লু জাতীয় জিনিস জন্মে, যেটাকে সিগিটারি ওটাইটিস মিডিয়া বলে। আচ্ছা। এই জন্য ইট ইজ ওয়ান অফ দি কমনেস্ট একটা অত্যন্ত সাধারণ কারণে যে বধিরতা হয় বাচ্চাদের, এটা তার জন্য হয়। আচ্ছা, দায়ী। আর যাদের বড়দের প্রায় একই কারণেই, যেমন স্মোক, সে সিগারেট খায়, বাইরের আবহাওয়াটা ঠান্ডা হয়ে গেছে, সে অত্যন্ত ঠান্ডা ড্রিঙ্ক করতেছে, সে ঠান্ডা পানি খাচ্ছে, বরফ খাচ্ছে, আইসক্রিম খাচ্ছে এবং সে সিগারেট খাচ্ছে, তখন থ্রোটটা ইনফেকশন হয়ে বলে ওই একই কারণে তার মধ্যকানের মধ্যে ইনফেকশনটা চলে যায়। চলে গেলে পরেই তখনই তার এই সমস্ত
সমস্যাগুলি হয় দেখা দেয় এবং সেও ডেফ হয়ে যায়। কিন্তু আচ্ছা, ডেফ শুনতে হয়ে গেলে সমস্যা পরে হবে। হ্যাঁ মানে অর্থাৎ সে বধিরতা হয়ে যায়, বধির, এবং তার কানের পর্দাটা ছিদ্র হয়ে এই কান দিয়ে পানি পুজ এগুলি বের হতে পড়তে থাকে। থাকে। আলটিমেটলি আপনাকে কিন্তু এই পেশেন্টটাকে কিন্তু অপারেশন করতে হবে। আচ্ছা, যখনই এটা পুজটা বের হবে তখনই পর্দাটা যেহেতু ছিদ্র হয়ে গেল, এটা ন্যাচারাল হিলিংটা অত্যন্ত কম আচ্ছা হয় না, আচ্ছা। এবং হিয়ারিং লস তার সবসময় থাকে। স্যার আমি একটু এই জন্যই জানতে চাচ্ছি যে এই ধরনের রোগীদের ক্ষেত্রে আপনি অলরেডি বলে ফেলেছেন আমাদেরকে যে অপারেশন করতে হবে, তো স্যার সম্পূর্ণ চিকিৎসা পদ্ধতিটা যদি আমাদেরকে একটু বলতেন। প্রথম আপনি তাকে বলবেন যে তুমি সিগারেট এগুলি খাবে না, যেটা যদি বড়দের কথা বলছি, আচ্ছা, ঠান্ডা জিনিসটা খাবে না, আইসক্রিম এগুলি খাবেন না। তারপরও যদি তার যেটা হয় তখন কান দিয়ে তার পুজ পড়ে, তার মানে হলো তার পর্দাটা ছিদ্র হয়ে গেল। এটা ছোট বাচ্চাদের হতে পারে, বড়দেরও হতে পারে। এখন মোস্ট অফ দিস পেশেন্টস যারা তারা রিফিউজ করে অপারেশন করতে, তখন আপনাকে বাধ্য, আপনি তখন তাকে কনজারভেটিভ ট্রিটমেন্ট দিতে হবে, তাকে ওষুধপত্র দিতে হবে। তখন আপনি তাকে অ্যাডভাইস করবেন যে আপনি এই সর্দি কাশির মধ্যে যাবেন না, আপনার ছেলেটাকে আপনি রক্ষা করবেন যাতে শীত না লাগে, এবং সে যাতে আইসক্রিম টাইসক্রিম এগুলি না খায়, এবং খুব ধুলাবালিতে সে না যায়। আর তাকে আপনি একটা অ্যান্টিবায়োটিক দিতেই হবে, কারণ যেহেতু এটা জীবাণু দিয়ে আক্রান্ত। একটা অ্যান্টিহিস্টামিন দিতে হবে, ওই যে লিউকেট্রিন বলছিলাম না, ওইটাকে বন্ধ করার জন্য আপনাকে একটা অ্যান্টিহিস্টামিন দিতে হবে। এখন অ্যান্টিহিস্টামিনগুলি অনেক ধরনের হয়। আগেকালে কি হতো, একটা হিস্টাসিন খেলে আপনি সারাদিন ঘুম আসতেন, আজকালে সেটা হয় না, সেটা নেই। এখন 5 জেনারেশন আছে ওইটার। এখন আপনার ঘুম হবে না, কিছুই হবে না, কিন্তু আপনার সর্দি কাশি বন্ধ হয়ে যাবে। হ্যাঁ, বন্ধ হয়ে যাবে। বন্ধ হয়ে গেলে পরে আপনি যদি দেখেন যে তারপরও পুজ পড়ছে, তখন আপনি কানটাকে ক্লিন করে দিয়ে তাকে একটা ইয়ার ড্রপ দিতে হবে। যে ইয়ার ড্রপটার মধ্যে অ্যান্টিবায়োটিক উইথ স্টিরয়েড থাকে, এবং তাকে 1 মাস পর্যন্ত তাকে এই ড্রপটা দিতে হবে। আচ্ছা। সবচেয়ে বিপদ হলো এই, যখনই মধ্যকান ইনফেক্টেড হয় তখন সাথে আবার ফাঙ্গাস ইনফেকশন হতে থাকে। আচ্ছা, সেই একই জায়গাতে। তখন আপনি কি করবেন, তাকে অ্যান্টি ফাঙ্গাল যে লোকাল ক্রিমগুলি থাকে, পেভিজেন টেভিজেন এগুলো, এইগুলি আপনি ক্রিমটা লাগাবেন দিনে 3 বার, এটাও 1 মাস। আচ্ছা। তখন আপনার আস্তে আস্তে যখন ড্রাই হয়ে যাবে, তখন তাকে আপনি অপশনটা জিজ্ঞেস করবেন, ভাই আপনি কি আপনার কানের পর্দাটা ছিদ্র অবস্থায় থাকবে? যদি এরকমই রাখতে চান, আপনার 40 ভাগ কম শুনবেন। আচ্ছা। একটা নর্মাল লোকের চাইতে আপনি 40 ভাগ কম শুনতে পাবেন। কিন্তু আপনি যে একদম ডেফ হয়ে গেলেন তা না, কিন্তু আপনি 60% শুনতে পাবেন। এখন ইট ইজ আপ টু ইউ, কারণ আপনার কিছুদিন পর পরই কিন্তু আবার যখন সর্দি কাশি লাগবে, ওই একই সমস্যা বোধ আবার করবেন, একই সমস্যাই হবে। সো হোয়াট ইউ ডু, আপনি তাহলে আবার ওই একই ওষুধই খাবেন, একইভাবে চিকিৎসা চালিয়ে যেতে হবে। অথবা আমরা যদি আপনাকে অপারেশনটা করে দিই, তাহলে আপনার নতুন পর্দা আমরা তৈরি করে দেব। আর প্লাস আপনার যে জায়গাতে ইনফেকশনটা রিজার্ভার থাকে, রিজার্ভারের বাংলা কি, যেখানে সংরক্ষক, হ্যাঁ ওখানে থাকে, ওটা আমরা ফেলে দিব, সম্পূর্ণ বোনটা আমরা রিমুভ করে দিব। আচ্ছা। রিমুভ করে দিয়ে নতুন পর্দা লাগাই দিব, এতে আপনি প্রায় নরমাল শুনতে পাবেন। আচ্ছা। প্রায় নরমাল শুনতে, প্রায় স্বাভাবিকের কাছে স্বাভাবিক শুনতে পাবেন। সে যদি এইটাও রিফিউজ করে এবং তার হিয়ারিং এবং তার বধিরতা যদি খুবই বেশি বেড়ে যায়, যে সে নর্মাল ওয়ার্ক করতে পারছে না, তখন আপনি তাকে একটা হিয়ারিং এইডের কথা বলবেন। আচ্ছা। হিয়ারিং এইড দিলে সে একদম স্বাভাবিক শুনতে পাবে। আচ্ছা। কিন্তু তার কিছুদিন পর পর ওই একই অবস্থার জন্য আবার পুজ পড়তে পারে। সো ইট ইজ এ সোশ্যাল প্রবলেম একটা। আমি আপনার সামনে বসে আছি, আমার কান দিয়ে আপনি পানি পুজ পড়ছে, জীবনযাত্রার মানটাও অনেকটা নেমে যাচ্ছে। না, এই জিনিসটা আপনি সাথে সাথে আমাকে ডিসলাইক করবেন। যে কোনো একটা লোক মনে করবে যে সে এই লোকটা স্বাস্থ্যের ব্যাপারে সচেতন নয়, সেটাই তো সেই জন্যই আর কি আপনাকে খুবই একটা মানে রেস্ট্রিক্টেড লাইফ লিড করতে হবে। মানে রেস্ট্রিক্টেড ঠিক না আর কি, আপনাকে জানতে হবে যে আপনার কি মানে অসুস্থতা কি, এবং ঠিক সেইভাবে জীবনটাকে পরিচালিত করতে হবে। লাইফস্টাইলটা আপনাকে ঠিক ওইভাবে মডিফাই করে নিতে হবে, পরিবর্তন করে নিতে হবে। সো এই আর একটা জিনিস আপনি বলবেন যে আপনি যখন গোসল করবেন, কোনো অবস্থায় যেন কানে পানি না যায়, তো সেই জন্য না ঢোকার পথটা কি, কারণ পানি পড়বেই, আপনি মাটিতেই করেন আর নদীতেই করেন। তখন ওখানে এখন যেটা পাওয়া যায় সেটা হলো ইয়ারবাড, কানটা আটকে দেওয়ার জন্য এক ধরনের প্লাগ পাওয়া যায়,
ওটা আটকে দিবেন, আমরা রবার দিয়ে তৈরি হয়ে রাবারের, ওটা আবার গোসল করার পর আপনি খুলে রেখে দিবেন, সো এটা রিইউজ করতে পারবেন। অথবা এক টুকরা তুলা, তার মধ্যে এক ফোঁটা অলিভ অয়েল দিয়ে কানটা বন্ধ করে আপনি গোসল করতে হবে। স্যার একটু জানতে চাইবো যে এই ধরনের রোগীরা কি কি উপায় অবলম্বন করলে বা কি কি উপায় থেকে অবলম্বন করলে এই ধরনের রোগী হবে না বা এই ধরনের রোগ থেকে দূরে থাকতে পারবে, সেই বিষয়ে যদি একটু। ইট ইজ ইম্পসিবল। আচ্ছা, আপনি কখনোই সিগারেট খাবেন না, বা আচ্ছা ঠিক আছে সিগারেট খেলো না, কিন্তু আপনি ঠান্ডা পানি খেতেই পারেন। স্যার বাচ্চাদের ক্ষেত্রে? বাচ্চাদের হলো ও একই অবস্থায়, আচ্ছা, কারণ সে মাঠে খেলবেই এবং সে ঘামায় যাবে, ঘামায় গেলে সে ঠান্ডা পানি খাবে বা আইসক্রিম খাবে, তখনই তার থ্রোটের মধ্যে দুইটা জিনিস বেশি হয়, একটা হলো ফ্যারিঞ্জাইটিস, ফ্যারিঞ্জাইটিস বাংলা কি বলবেন, ওই ফ্যারিংসের প্রদাহ, প্রদাহ, আর হলো টনসিলের প্রদাহ, এবং এডিনয়েডগুলি তখন বড় হবে। অর্থাৎ এ থেকে দূরে থাকতে গেলে আসলে যে পরিবর্তিত জীবনযাত্রা সেটা যতটা সম্ভব করা এবং সমস্যা বোধ করলে চিকিৎসকের শরণাপন্ন হওয়া, আসলে এটার কোনো বিকল্প নেই। কিন্তু বাচ্চাদেরকে আপনি লাইফস্টাইল চেঞ্জ করতে পারবেন না, সম্ভব না, খুব ডিফিকাল্ট। সেক্ষেত্রে শুরুতেই চিকিৎসকের কাছে আসাটা বোধহয় বুদ্ধিমানের। আপনি জানেন 40% লোকের আমাদের দেশের কানের পর্দা ছিদ্র, 40%। স্যার এই ধরনের রোগীদের ক্ষেত্রে যদি আপনার কিছু বলার থাকে? আমি ওদেরকে রিকোয়েস্ট করব যে আপনারা নিয়ারেস্ট যে হেলথ সেন্টারটা থাকে, আপনারা বিশ্বাস করবেন কিনা জানি না, পেশেন্টদেরকে আমি রিকোয়েস্ট করছি এইটা, যে মোস্ট অফ দি মেডিকেল কলেজের মধ্যে এটা ফ্রি ট্রিটমেন্ট করা হয়, এর জন্য কোনো পয়সা আপনাকে দিতে হবে না, যদিও 2-3 ঘন্টার অপারেশন, এটা আপনার জন্য সেখানে কোনো টাকা পয়সা লাগবে না এবং ফ্রি ট্রিটমেন্ট দেওয়া হবে। আর হিয়ারিং এইড এখন সর্বত্র অ্যাভেলেবল, ইভেন গ্রামে, উপজেলা, শহরে, সবখানে এটা ভালো, এবং অত্যন্ত ভালো মানের, আজে বাজে না, কিন্তু খুব ভালো মানের থাকে, যেটা নাকি আপনার ইন্টারনাল ইয়ারকে এফেক্ট করবে না। আজে বাজে যদি আপনি নেন, মানে কম দামি খারাপটা যদি নেন, তাহলে পরে কিন্তু সেটা ব্যবহার করতে হবে, মানে আপনার ইন্টারনাল ইয়ারে যে হেয়ার সেলস গুলি আছে না, তখন কিন্তু এখন যে বধিরতাটা কথা আপনাকে বললাম, এটা কন্ডাক্টিভ টাইপ, এই যে শব্দের যে ওয়েভটা, যে তরঙ্গ, এটা মানে মধ্যকানের শেষ অংশ পর্যন্ত যদি কোথাও বাধাপ্রাপ্ত হয়, তখনই আপনার কন্ডাক্টিভ হিয়ারিং লস। কিন্তু যদি ব্রেইনে, অর্থাৎ ইন্টারনাল ইয়ারের মধ্যে যে হেয়ার সেলসগুলি আছে, ওগুলো নার্ভ সেল, ওগুলো যদি মরে যায়, তখন আপনার আর কোনো হিয়ারিং এইড যা কিছু দেন, কিছু লাভ নেই। তখন আপনাকে ককলিয়ার ইমপ্ল্যান্ট বলে একটা আরো পরবর্তী উন্নততর চিকিৎসা করতে হয়। স্যার আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে অনেকগুলো গুরুত্বপূর্ণ তথ্য জানানোর জন্য। থ্যাংক ইউ ভেরি মাচ। প্রিয় দর্শক, জেনে নিলাম কানের শীতকালীন সাধারণ সমস্যাসমূহ ও তার প্রতিকার সম্পর্কিত বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য। আশা করি তথ্যগুলো আপনাদের উপকারে আসবে। আজকে আমরা দেখাবো হচ্ছে লোয়ার ব্যাক যে পেইনটা থাকে, লোয়ার ব্যাক যে ইনজুরি যেগুলো থাকে, এগুলো হিলিং প্রসেসটা। ওকে, বাথরুম রেডি? আমরা বলেছিলাম যে লোয়ার ব্যাকে যাদের ইনজুরি থাকে তাদের ম্যাক্সিমাম এক্সারসাইজগুলো কিন্তু আমরা শুয়ে দিচ্ছি, কারণ বসে অথবা দাঁড়িয়ে থেকে যদি কোনো এক্সারসাইজ করা হয় তাহলে লোয়ার ব্যাকের প্রেশার পড়ে। এই জন্য আমরা চেষ্টা করবো এক্সেসিভ কোনো প্রেশার না দিয়ে শুধুমাত্র ওইটাকে একটা খুব ভালো অবস্থায় অথবা একটা রিল্যাক্স অবস্থায় রেখে কীভাবে লোয়ার ব্যাকের অন্যান্য স্ট্যাবিলাইজার মাসলগুলো এবং বোনসগুলোকে কীভাবে আস্তে আস্তে ঠিক করা যায় এবং অ্যালাইনমেন্ট অনুযায়ী জায়গা মতো নিয়ে আসা যায়। তো এখন আমরা দেখাবো এক্সারসাইজটা। এর আগে আমরা দেখেছিলাম সেটা ছিল অনেক মানে লো লেভেলের এক্সারসাইজ, এখন এটা একটু হবে অ্যাডভান্স। এখন দেখুন যে এক্সারসাইজ আমরা কীভাবে করবো। তো একটু আমি আপনাকে মানে বুঝিয়ে বলছি, কারণ আমি বারবারই বলছি যে ব্রিদিং প্যাটার্নটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট। যদি ব্রিদিং প্যাটার্ন ঠিক না থাকে তাহলে মাস্কুলার মুভমেন্ট হবে, কিন্তু শুধু মাস্কুলার মুভমেন্ট দিয়ে কিন্তু লোয়ার ব্যাকে কোনো পেইনটা রিলিফ করতে পারবেন না। এটা টেম্পোরারি একটা হবে, রিলিফ হবে। পার্মানেন্ট যদি করতে নেন তাহলে আপনাকে উইথ দ্য ব্রিদিং মুভমেন্টের সাথে আপনার স্পাইনটাকে মোবালাইজ করতে হবে, এবং স্পাইনের মোবালাইজের কারণে যে মাস্কুলার যে মুভমেন্টটা হবে, এর মাধ্যমে আপনি জিনিসটা হিলিং প্রসেসের দিকে এগিয়ে যাবে আস্তে আস্তে। এখন দেখুন যে ফার্স্ট এক্সারসাইজ কীভাবে করছে। ওকে, ফার্স্ট শুরু করবে ডান পা দিয়ে। ওকে, 2 হাত দিয়ে ধরবে, ধরার পরে ব্রিদিং প্যাটার্নটা যখন এই অবস্থা থাকলো তখন ব্রিথ ইন, যখন প্রেস করবে ইয়েস ব্রিথ আউট, টোটা অলওয়েজ পয়েন্টিং থাকবে, ইয়েস ফুল স্ট্রেচটা হবে আপনার এইদিকে। এবং যখন ব্রিথ আউট করছে তখন কি হচ্ছে, আপনার যে অ্যাবডোমেন মাসলটা এটা কিন্তু আপনার স্পাইনের সাথে লেগে যাচ্ছে, তার মানে কিছু পেলভিক মুভমেন্টটা হচ্ছে, ঠিক আছে? ওকে, নাও ব্রিথ ইন, রিল্যাক্স, ওকে, ব্রিথ আউট, ওকে, ব্রিথ ইন,
ব্রিথ আউট। ওকে, এখন এই অবস্থা, ওকে ব্রিথ আউট। ওকে, এই অবস্থায় রেখে আর এক পা তুলবেন। গো, ইয়েস, গো। ওকে, লেগ স্ট্রেচড, ইয়েস, ব্রিথ ইন, প্রেস, ব্রিথ আউট, ব্রিথ ইন, ব্রিথ আউট, ব্রিথ ইন, ব্রিথ আউট। ওকে, এই অবস্থায় রেখে আর এক পা উঠবে। ইয়েস, ওকে, নাও স্ট্রেচড আউট। ওকে, এখন ব্যাস ব্রিথ আউট, ব্রিথ আউট অবস্থায় 30 সেকেন্ড পর্যন্ত এই জায়গায় স্টেবল করে রাখবেন, 30 সেকেন্ডস। এবং 30 সেকেন্ডসে ব্রিদিং প্যাটার্নটা কি হবে? নর্মাল। ব্রিথ ইন, ব্রিথ আউট, ব্রিথ ইন, ব্রিথ আউট, 30 seconds, then go for another leg. এই অবস্থায় থাকবে এটা। Yes, stretched out, go. Okay, yes, 30 seconds. Yes, then relax, both leg relax. Okay, this is the first exercise, up. This is the first exercise, এটাকে আমরা বলি হচ্ছে modified Apanasana. অনেক সময় দেখা যায় যে এক্সারসাইজটা যোগাতে মানে যাদের গ্যাস ফর্মেশন করে তাদেরকে দেওয়া হয়। তবে এটা ছাড়াও যে জিনিসটা হবে, এটা আপনার লোয়ার ব্যাকের স্পাইনটাকে হেলদি করবে এবং রেডি করবে যে অন্যান্য আমরা যে অ্যাডভান্স যে মুভমেন্টগুলো করবো, এই অ্যাডভান্স মুভমেন্ট করার জন্য লোয়ার ব্যাকের ব্লাড সার্কুলেশনটা করছে, মানে প্রপার করছে। এটা ওয়ার্ম আপটা এইভাবে হচ্ছে, ভালোভাবে হচ্ছে, ব্লাড সার্কুলেশনটা প্রপারলি হচ্ছে এবং একই সাথে ফ্লেক্সিবিলিটি পাচ্ছে। এবং এক্সারসাইজটা করার সময় যে জিনিসটা হচ্ছে, আপনার হিপটা কিন্তু ওয়ার্মড আপ হচ্ছে, স্ট্রেচড আউট হচ্ছে। এবং সেম ইয়েতে যখন আপনার একটা পাটাকে যখন পেটের কাছে নিয়ে আসলেন, আটটা পা যখন স্ট্রেচ আউট করলেন, তখন আপার থাইতেও কিন্তু স্ট্রেচিং হচ্ছে। কারণ হিপ মাসলটাকে যদি আপনি স্ট্রেচ আউট করতে নেন, তাহলে থাইটাকে অবভিয়াসলি সেকেন্ডারি হিসেবে স্ট্রেচ আউট করতে হবে, তাহলে দুই দিকে প্রপারলি স্ট্রেচ আউট হবে। এবং এক্সারসাইজটা এর আগে আমরা দিয়েছিলাম, কিন্তু আমরা দিয়েছিলাম নি বেন্ড অবস্থায়। এখন যেহেতু আপনার অ্যাডভান্স লেভেলে এই জিনিসটা করতে হবে আপনাকে নি স্ট্রেট অবস্থায়, মানে একটা পা স্ট্রেট থাকবে আর একটা পা বেন্ডিং অবস্থা ইয়েতে থাকবে। এবং দিস ইজ দ্য ফার্স্ট মুভমেন্ট। এক্সারসাইজটা আপনি যদি রেগুলারলি করেন, দেখবেন যে লোয়ার ব্যাকের যে ফ্লেক্সিবিলিটি ধীরে ধীরে বেড়ে যাবে। আমরা পরবর্তীতে আসবো, এরপরে নেক্সট কোন এক্সারসাইজের মাধ্যমে হিলিং প্রসেসটাকে ত্বরান্বিত করা যাবে। প্রিয় দর্শক, টমেটো আমাদের সবার খুব পরিচিত এবং খুব পছন্দের একটি সবজি। টমেটোর রয়েছে নানান পুষ্টিগুণ। চলুন টমেটোর পুষ্টিগুণ সম্পর্কে জেনে নেওয়া যাক একজন পুষ্টিবিদের কাছ থেকে। টমেটো অত্যন্ত পুষ্টি সমৃদ্ধ একটি সবজি। এটি কাঁচা এবং পাকা দুই অবস্থাতেই কিন্তু খাওয়া যায়। টমেটোতে লাইকোপিন নামে একটি মেজর অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে, যেটি আমাদের স্বাস্থ্যের জন্য অনেক বেশি উপকারী। এটি বিভিন্ন ধরনের ক্যান্সার এবং হার্ট ডিজিজের মতো বিভিন্ন রোগ হওয়ার ক্ষেত্রে এর সম্ভাবনাকে অনেকাংশেই কমিয়ে ফেলে। টমেটো থেকে আমরা বিভিন্ন ধরনের ভিটামিনস এবং মিনারেলস পেয়ে থাকি, যেমন ভিটামিন এ, ভিটামিন সি, ভিটামিন কে এবং প্রচুর পরিমাণে টমেটোতে পটাশিয়াম রয়েছে। টমেটোতে সোডিয়ামের পরিমাণ অনেক কম থাকার কারণে যাদের হাইপারটেনশন রয়েছে, এই টমেটো খেলে তাদের ব্লাড প্রেশার কিছুটা হলেও কন্ট্রোলে থাকতে পারে। এছাড়াও টমেটোতে কোলেস্টেরলের পরিমাণ কম থাকার কারণে এটি কার্ডিওভাস্কুলার ডিজিজকে প্রিভেনশন করে থাকে। যাদের এলডিএল কোলেস্টেরল বেশি অথবা খারাপ কোলেস্টেরল যাদের অনেক বেশি, তারা কিন্তু চাইলে টমেটো খাওয়ার মাধ্যমেও তাদের এলডিএল কোলেস্টেরলকে কিছুটা হলেও কম করতে পারে। যারা গর্ভবতী মহিলা, তাদেরকে আমি বলবো তারা যেন প্রতিদিন অন্তত একটি করে ফ্রেশ টমেটো খায়, কারণ টমেটো থেকে তারা প্রচুর পরিমাণে ফোলেট পেতে পারে। স্কিন হেলথের জন্য টমেটো কিন্তু খুব ভালো একটি খাবার, কেননা টমেটোর খোসা ত্বকের বিভিন্ন ধরনের প্রদাহ, ক্ষত ইত্যাদি সারতে সহায়তা করে এবং পতঙ্গবাহিত বিভিন্ন ধরনের রোগের বিরুদ্ধে এই টমেটোর খোসা কাজ করে থাকে। টমেটোর আরেকটি বিশেষ গুণ হচ্ছে এটি ত্বকের রোদে পোড়া ভাব বা সানবার্নকে কম করতে সাহায্য করে। এক্ষেত্রে যদি টমেটোকে আমরা পেস্ট করে তার সঙ্গে অলিভ অয়েল যোগ করে এটি স্কিনে অ্যাপ্লাই করি, তাহলে কিন্তু ত্বকের সানবার্ন অনেকাংশেই কমে যেতে পারে। তবে এটি মোটামুটি রেগুলারলি ইউজ করতে হবে। যারা ডায়াবেটিক পেশেন্ট, তারা কিন্তু প্রতিদিন একটি করে ফ্রেশ টমেটো খেতে পারেন, তবে তারা অবশ্যই টমেটো জুস বা টমেটোর যে সস হয়ে থাকে সেগুলো তারা অবশ্যই অ্যাভয়েড করবে, কারণ এগুলোতে চিনির পরিমাণ অনেক বেশি থাকে। আর যারা রেনাল পেশেন্ট, তাদের কিন্তু টমেটো খাওয়ার ব্যাপারে একটু ভয় থাকে, কারণ তাদের ধারণা যে টমেটো খেলে তাদের পটাশিয়াম বেড়ে যেতে পারে। তবে আমি বলবো তারা কিন্তু প্রতিদিন একটি করে ছোট সাইজে টমেটো খেতে পারবে, কিন্তু তাদের যদি পটাশিয়াম লেভেল নর্মাল রেঞ্জের বেশি থাকে অথবা তাদের হাইপার ক্যালামিয়া থাকে, তবে তারা যেন সেই টমেটোটাকে
অ্যাভয়েড করে থাকে। আর যাদের ইডিমা রয়েছে এবং যারা আলসারের পেশেন্ট, যারা গ্যাস্ট্রাইটিসের পেশেন্ট, তারা যেন অবশ্যই কাঁচা টমেটো না খেয়ে রান্না করা টমেটোটা খায়, এতে তাদের হজমে সেটি খুব ভালোভাবে সহায়ক হবে। সুতরাং আমাদের সকলেরই উচিত প্রতিদিন একটি করে একটি ফ্রেশ টমেটো আমরা যেন খাই এবং এতে থেকে আমরা প্রচুর পরিমাণে যেন পটাশিয়াম পেয়ে থাকি। প্রিয় দর্শক, এবারে থাকছে আপনাদের জন্য আমাদের আজকের হেলথ টিপস। রাস্তায় ধুলার চেয়ে ঘরের ধুলা অ্যাজমা রোগীর জন্য বেশি ক্ষতিকর, তাই অ্যাজমা প্রতিরোধে আপনার ঘর ধুলামুক্ত রাখুন। প্রিয় দর্শক, আমাদের অনুষ্ঠান সম্পর্কে যদি আপনাদের কিছু জানার থাকে অথবা আমাদের অনুষ্ঠান সম্পর্কে আপনার যে কোনো মতামত বা পরামর্শ লিখে পাঠাতে পারেন এই ঠিকানায়। প্রযোজক স্বাস্থ্য প্রতিদিন, এনটিভি, বিএসসিসি ভবন, 7 তলা, 102 কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারণ বাজার, ঢাকা 1215। ফ্যাক্স 914338 থেকে 7 পর্যন্ত, অথবা ইমেইল করুন স্বাস্থ্যপ্রতিদিন@ntvpd.com এই ঠিকানায়। প্রিয় দর্শক, স্বাস্থ্য প্রতিদিনের আগামী পর্বে আপনাদের জন্য যা থাকছে, আমরা কমনলি যেটা পাই সেটা হলো নাকের রাইনাইটিস, অর্থাৎ নাকে ইনফেকশন, নাকে অ্যালার্জি, প্রদাহের সংখ্যা আপনি পার 100-এ 20%-এর মতো, তো এটা বড় নাম্বার। তাছাড়া নাকে বিভিন্ন ধরনের ডেভিয়েশন, নাক দিয়ে রক্ত পড়া, নাকের হাইপারট্রফি টার্মিনেট, যেটাকে সাধারণ ভাষায় মানুষ বলে মাংস বৃদ্ধি বা পলিপ, এটা বলি। এছাড়াও নাকের অ্যাকচুয়াল পলিপও হয়, অ্যান্ট্রোকোনাল এবং আপনার ইথমডাল পলিপ। এছাড়া নাকে বিভিন্ন ধরনের টিউমার হয়, সেগুলো আমরা পেয়ে থাকি। তো মোস্ট কমন আমরা যেটা পাই সেটা হলো সাইনোসাইটিস, নাকের ডেভিয়েশন, আপনার এপিস্টেক্সিস বা নাক দিয়ে রক্ত পড়া, আর হলো নাকে অ্যালার্জি। প্রিয় দর্শক, বিশ্বের যে কোনো প্রান্ত থেকে যে কোনো সময় আপনার প্রিয় স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠান দেখতে ভিজিট করুন আমাদের পূর্ণাঙ্গ ওয়েব পোর্টাল www.ntvbd.com। দর্শক, আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এনটিভির সাথেই থাকুন।